ক্ষতিপূরণের টাকা এসেছিল চুরি করেছে। এখন তৃণমূল কংগ্রেস নতুন সংযোজন হয়েছে, প্রার্থীদেরকেও চুরি করে নিচ্ছে। বলে দিচ্ছি এর জবাব আমরা দিন দেখবো। যে যে সেকশন অ্যাড করার দরকার আপনি দালালি করবেন, চাটুকারিতা করবেন, যা ইচ্ছা করুন। আপনার নেত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বিধানসভায় জবাব নেব। আমি বলবো আপনি এখানে সেকশন কম দেবেন, 294 লোকের সামনে আপনার মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রীকে বলবো আপনার কি অপদার্থ অফিসার রেখেছেন যে সেকশন সে জানে না। অপমানটা কোথায় করতে হবে, কোথায় বললে এই জাহাঙ্গীর না কি নাম, এই জাহাঙ্গীর বাবুর ঠিক জায়গায় টাইট করবে মমতা ব্যানার্জি, সেটা নওশাদ সিদ্দিকী জানে। ভয় দেখিয়ে নয়, জনগণের শক্তিতেই জবাব দেবে আইএসএফ। কুলপিতে উত্তাল জনসমাবেশ, নওশাদ সিদ্দিকীর হুঁশিয়ারি। 13ই মে গভীর রাতে দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের বাবুরমহল অঞ্চলে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। 4 বছরের শিশুকে বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকা আইএসএফ পঞ্চায়েত সদস্য ফজিলা কাজীকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় শাসক দলের দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে মায়ের আর্তচিৎকার, শিশুর কান্না, গণতন্ত্র তখন নিথর। দলের তৎপর নেতৃত্বের প্রচেষ্টায় ফজিলাকে পরে উদ্ধার করা গেলেও এই ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। গতকাল কুলপিতে এক বিশাল জনসমাবেশ দাঁড়িয়ে আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী জ্বলে ওঠেন। তার কণ্ঠে ছিল রাগ, ব্যথা ও প্রতিবাদের জোরালো সুর। তিনি বলেন, এই রাজ্যে একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু চারদিক নিস্তব্ধ। মুসলমান নেতারাও চুপ। যদি অন্য কোনো রাজ্যে এমন হতো তাহলে দেশজুড়ে ঝড় বয়ে যেত। এটা কি বাংলার সভ্যতা? তিনি আরও জানান, একই অঞ্চলের আরেক আইএসএফ সদস্য ধনঞ্জয় মিস্ত্রিকেও রক্তাক্ত করা হয়েছে। থাকা সত্ত্বেও পুলিশ নীরব, যেন দোষীদের রক্ষাই তাদের ব্রত। আমরা আদালতে যাব, আর কখনো কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, বিস্ফোরিত ভাষায় বলেন তিনি। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, ওয়াকফ বোর্ডকে দুর্বল করে দেওয়া মানে সংখ্যালঘুদের অধিকার ছিনিয়ে নেওয়া। এটা ধর্মীয় লড়াই নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই। সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হবে। দলের দক্ষিণ 24 পরগনার সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, ভয় দেখিয়ে হামলা করে আইএসএফকে দমন করা যাবে না। আমাদের লড়াই থামবে না, এক হতে হবে সবাইকে। সভায় ফজিলা কাজী নিজে উপস্থিত হয়ে বলেন, আমার 4 বছরের সন্তানের সামনে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমি আজও সেই দুঃসহ রাতের কথা ভুলতে পারি না, কিন্তু আমি ভয় পাই না। আমরা লড়ব, অন্যায়ের সামনে মাথা নত করব না। সমাবেশে উপস্থিত ছিলেন আইএসএফ উত্তর 24 পরগনার সহ সভাপতি অ্যাডভোকেট শাহাদাত শাহ, কুলপি ব্লকের নেতৃত্ব বাহাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মেঘলা আকাশ, অনবরত ঝরতে থাকা বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজকের সভায় জড়ো হন। তাদের চোখে ছিল ক্ষোভ, কণ্ঠে ছিল স্লোগান, গণতন্ত্রের শত্রুরা সাবধান, বাংলার মাটি অন্যায় সহ্য করবে না। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দিলাম এবং আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত পেশ করার জন্য কমেন্টে বলছি। এবং আপনারা দেখছেন জিএসকে 444 আমি হাসিব। দেখতে থাকুন আমাদের চ্যানেল। লড়াইয়ে 5 জনের যাবজ্জীবন হয়েছে, এটা মাথায় রাখবেন। আইনে চক্করে বললে কোনো মমতা ব্যানার্জি, কোনো শুভেন্দু অধিকারী, কোনো বাবা বাঁচাতে পারবে না। আর আপনি আমার বাড়িতে এসে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবেন, আমি ভাবছেন চুপ করে থাকবো নাকি? সৌজন্যতার রাজনীতি করি বলে এসে কিছু বলিনি তখন, এটা মাথায় রাখবেন। সৌজন্যতার রাজনীতি করি মানে চুপ থাকি মানে দুর্বল ভাববেন না। ওরকম ওসিআইসি কে অনেক আমরা হাইকোর্টে ছুট কাটাচ্ছি। ঢোলা থানার ওসি স্যারকে কি আইসি স্যার, ওটা ঢোলা থানার আইসি স্যারকে জিজ্ঞাসা করবেন, ডেটের পর ডেট নিচ্ছে ঠিক কথা, 60 বছর কিন্তু ওই বাবুকে চাকরি করতে হবে। এখন কি করছে, খুব বেশি হলে কি করবে, ডেটের পরে ডেট নেবে, এর থেকে বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু গীতে রেখে দিয়েছি বড়শি দিয়ে। বিভিন্ন থানার ওসিআইসিদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ যারা যে সমস্ত ওসিআইসিরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে তাদেরকে আমরা 2 হাতে স্যালুট দিই। দুর্ভাগ্য আমাদের, এত বড় ঘটনা ঘটে গেল, ভাঙচুর করলো, এসে মার্ডার করে দিবা আমাদের ধনঞ্জয় বাবুকে মার্ডার করে দিবার চক্রান্ত করেছিল।
ভাগ্যক্রমে সৃষ্টিকর্তা এনার আয়ু রেখেছিল বলে ইনি প্রাণে বেঁচেছেন, তারপরেও এত বড় ঘটনা ঘটে গেল, কোনো ব্যবস্থা নেয়নি সেই মতো। ঠিক আছে, চাটুকারিতা করুন, এর জবাব আমি কোথা থেকে নিতে হবে এবং যে জায়গা থেকে নেব সেটা কি হবে, রেকর্ডেড হবে। এখানে বলছি কতজন শুনবে, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করব, ভাই আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ফজিলা বাবু গুণের জন্য, এই দাদার জন্য আমি ছাড়বো না, ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আরো দু একজনের উপর আক্রমণ হয়েছে, বাইক ভাঙচুর হয়েছে, বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। এটা উত্তরপ্রদেশ নাকি, এটা অসম নাকি, বাংলা তো। এখানে একটা সংখ্যালঘু বাড়ির মহিলাকে রাত্রেবেলা তুলে নিয়ে চলে যাচ্ছে, একটা সংখ্যাগুরু বাড়ির লোককে এসে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। এটা কি চলছে? ভাবছে পুলিশ সব ম্যানেজ করে নেব। এটা মাথায় রাখবেন, আপনার দিদিমণি নওশাদকে ম্যানেজ করতে পারেনি, আপনি তো সামান্য থানার একটা আইসি। 18 খানা কেস দিয়েছে, কি আমাকে ম্যানেজ করতে পারেনি? জানেন তো, যখন যাদের জন্ডিস হয় মালা পড়ায় না, অনেক জায়গায় পড়াই তো। কেন পড়ায়? যে মালা বাড়তে বাড়তে মাটিতে যখন থেকে যাবে জানবে জন্ডিস তার চলে গেছে। আমার আগে 13 খানা কেস ছিল, নতুন 5টা কেস দিয়েছে। কেন? আমি ওয়াকাফের বিরুদ্ধে কথা বলেছি বলে। আমি বলেছি বলে যে ওয়াকাফ আইন প্রত্যাহার যতদিন না পর্যন্ত হচ্ছে বাংলাতে আন্দোলন চালিয়ে যাব। আমি বলেছি বিজেপির বিরুদ্ধে আন্দোলন চলবে, বিজেপিকে বাংলা ছাড়া করব। আমরা বলেছি বিজেপির এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করাবো। মমতা ব্যানার্জির রাগ হয়ে গেছে, বিজেপির বিরুদ্ধে বলছি আর মমতা ব্যানার্জির রাগ হচ্ছে। আমার নামে 5টা মামলা নতুন করে দিয়েছে। কটা হয়েছে মামলা? 18টি। আমি একটুও ভয় পাইনি, আমি মামলাগুলোকে একটা একটা ফুল ভাবছি। আমার গলায় মালা পরানো হচ্ছে, একটা একটা ফুল হচ্ছে। যখন ফুল বাড়তে বাড়তে মাটিতে ঠেকে যাবে তখন আমি নিজেকে নেতা বলে দাবি করবো, যে না এতদিন পর্যন্ত এত মামলা আছে মাটিতে ঠেকেছে, এবার আমি নেতা হয়েছে। ও ভয় আমি খাই না। আর ধমকে চমকে আশা করছি যারা 2 নম্বরই আছে 3 নম্বরই আছে তারা বেরিয়ে যাচ্ছে ছিটকে, তাদের নিয়ে আমরা ভাবি না কোনো দিনের জন্য। আমরা চাইবো যদি 10টা থাকে যেন 10টা সলিড থাকে, 10টা আমার ফাজিলার মতো থাকবে, 10টা আমার ধনঞ্জয় বাবুর মতো থাকবে। বেশি দরকার নেই আমার, কিন্তু যে কটা থাকবে সলিড থাকবে। আপনারা ভাবতে পেরেছেন এটা যদি আজকে উত্তরপ্রদেশে হতো, পশ্চিম বাংলার সংখ্যালঘু নেতাগুলো বিশেষ করে বড় বড় করে লিখতে রাখতো, এই দেখো উত্তরপ্রদেশে বিরোধী দলের মুসলিম প্রার্থীকে, মুসলিম মহিলা প্রার্থীকে তুলে নিয়ে চলে গেল বড় বিজেপি। আর আমাদের পশ্চিম বাংলাতে সংখ্যালঘু মুসলমানের বাড়িতে ঢুকে গভীর রাত্রে তার বাড়ির মেয়েকে, কারো বাড়ির বউকে তুলে নিয়ে চলে গেল পশ্চিম বাংলার সংখ্যালঘু যারা দাবি করে নেতা, যারা বিভিন্ন সময় কথা বলে, তাদের মুখে কে গোজা আছে? আজকের এই মঞ্চ থেকে আমি প্রশ্ন করতে চাই তাদেরকে। তারা মুখে নিয়ে বসে আছেন, নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি কিছু হারামের টাকা মুখে পড়েছে আপনাদের। এগুলো বন্ধ করুন, নাহলে আগামী দিনে সমাজের কথা বললে, সোসাইটির কথা বললে বাংলার জনগণ কিন্তু আপনাদের দিকে থুতু ছুড়বে। যদি আপনি মনে করেন জনগণের হয়ে বলা দরকার, মানুষের জন্য কথা বলা দরকার, উত্তরপ্রদেশে অত্যাচার হলেও যেমন মুখ খুলছেন, আসামে অত্যাচার হলে যেমন মুখ খুলছেন, ঝাড়খণ্ডে অত্যাচার হলে যেমন মুখ খুলছেন, তামিলনাড়ুতে অত্যাচার হলে যেমন মুখ খুলছেন, আমাদের পশ্চিম বাংলাতেও যে অনৈতিক অনাচার চলছে এর বিরুদ্ধে আপনাদের মুখ খুলতে হবে। না হলে মুখে আপনি স্যালোটেপ লাগিয়ে চুপ করে ঘরে বসে থাকুন। আমি দালালি শব্দটা প্রয়োগ করতে চাই না, কিন্তু আমাকে সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছে। কি লেভেলে গিয়েছে বলুন তো? মমতা ব্যানার্জি বলল ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করা হয় দিল্লি গিয়ে করবেন। কাই সেই তারা কোথায়? যারা কদিন আগে সার্টিফিকেট দিচ্ছিল অমুক জায়গায় না প্রোগ্রামে গেলে সে মুসলমানের বাইরে নাকি চলে যাবে, তমুক জায়গায় প্রোগ্রাম করতে হবে, ওয়াকফের জন্য আন্দোলন করতে হবে, ওয়াকফের জন্য আন্দোলন করতে গেলে নাকি জীবন দিয়ে দেব, এত বড় বড় যারা ডায়লগ দিচ্ছিল তারা কোথায়? মমতা ব্যানার্জির কথার বিরুদ্ধে তাদের কেন পেন চলছে না? তারা কেন আওয়াজ দিচ্ছে না?
না, ওই মঞ্চটা আমি মঞ্চ থেকে আওয়াজ তুলতে চাই। তারা কোথায়? তাদেরকে খুঁজবেন না? সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে রাখুন যারা বিজেপির বিরুদ্ধে চিৎকার করে কিন্তু আমার রাজ্যের বিষয়ে কথা বলে না। আর আমরা বিজেপি বর্বরের বিরুদ্ধে যেমন কথা বলি, মোদী অমিত শাহর বিরুদ্ধে যেমন কথা বলি, আমাদের রাজ্যেও ঘটে চলা অন্যের বিরুদ্ধে আমরা একইভাবে প্রতিবাদ করি। তাদের সাথে এটা আমাদের তফাৎ। আমি ধন্যবাদ জানাবো যে আমার রাজ্য তথা জেলা নেতৃত্ব এবং এলাকার নেতৃত্ব যারা সবাই মিলে ঐক্যবদ্ধ লড়াই করেছে বলেই পুলিশ দ্রুত উদ্ধার করেছে। তবে আমি আপনাদের বলি, আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে আর একবার বলুন আমাদের ফজিলা কাজীকে কি করেছিল, কিডন্যাপ করেছিল, করতে বলুন। কি বলছি বুঝতে পেরেছেন? আমি আবার বলছি করতে। তখন বলেছিলাম আমি সকালে আসবো, আমি কখন আসবো প্রমাণ আমি দিয়ে দেবো। আমি দেখছিলাম আমার নেতারা তৈরি হতে পেরেছি কি পারেনি, ওই জন্য বলেছিলাম সারা রাত তোমরা কি করো দেখি, সকালে আমি ঢুকবো। রাতি উদ্ধার হয়েছে। আপনার ফোন সমেত নিয়ে গেছিল না ফোন ছেড়ে গেছিল? আচ্ছা, ফোন রেখে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেইগুলো সব হবে কোর্টে সব। আস্তে আস্তে বাবু, আস্তে বসো, করে বসে পড়ো না বাবু, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, ওইগুলো সব জানি। বাচ্চাটাকেও ছাড়েনি, ওই বাচ্চাটারও শারীরিক অত্যাচার হয়েছে, ওকেও মারধর করেছে। তবে আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যে বেটারা এই কাজের সাথে যুক্ত আছে আপনারা যদি ভুলে যান ভুলে যাবেন, আমি নওশাদ সিদ্দিকী কিন্তু তাদেরকে ছাড়বো না, এটা বলে যায়। আপনারা ভুলে যেতে পারেন, কারণ আমাদের যে সেকশনগুলো আমরা কোর্ট থেকে গিয়ে অ্যাড করব, ও ভাবছে ওর এমএলএ হতে পারে, ওর এমপি হতে পারে বলে সেকশন অ্যাড করবে না, কিন্তু পেনের খোঁচা দেওয়ার জন্য আমাদের অ্যাডভোকেটরা আছে। আইনি লড়াই হবে, সেকশন অ্যাড করব, ছাড়বো না। ভাবতে পেরেছেন? ভোট দিতে গেলে তখন ডিস্টার্ব, আটকায়। গণনা কেন্দ্রে সার্টিফিকেট কিনে নিচ্ছে, সেখানে ডিস্টার্ব। জিতে যাওয়ার পরে সামান্য একটা উপসমিতি, আরে যাদের রাজ্যের সরকার চলছে, 200-র অধিক এমএলএ আছে, প্রায় 29টা এমপি আছে, রাজ্যসভা লোকসভা মিলিয়ে প্রায় 40-এর কাছাকাছি এমপি আছে, এত পঞ্চায়েত তারা জিতে আছে, এত সমিতি তারা জিতে আছে, এত জেলা পরিষদ তারা জিতে আছে, সামান্য একটা উপসমিতির জন্য নোংরামি করছে কেন? এদের পালক গজিয়েছে। এই আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের পালকটা আমাদেরকে কাটতে হবে। তবে যারা করেছেন তাদেরকে শুনিয়ে দিয়ে যেতে চাই, যা তোদের অভিষেক ব্যানার্জিকে বলিয়ে দিবি, তোদের মমতা ব্যানার্জিকে শুনিয়ে দিবি, দম থাকলে আর একবার অপহরণ করে দেখা। আমি একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, আর তোদের এমএলএ আর এমপি কথা তো বাদ দে, পারলে আর একবার অপহরণ করে দেখা। আর আমি আবারও বলে যাচ্ছি, এই কটা দিন আছে, 9 তারিখ, তার আগে যদি আপনার থানার বড়বাবু যদি ডেকে নতুন করে এফআইআর অ্যাড না সেকশন যোগ করে, সেকশন না অ্যাড করে, আমি আপনাদের বলে যাচ্ছি 9 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। আর আমি ওই দিনের অপেক্ষায় থাকবো। মমতা ব্যানার্জি প্রত্যেক দিন আসে না, বললাম মমতা ব্যানার্জি প্রত্যেক দিন আসে না, আসলে তো কান রাখতে পারবে না, আসে না। যেই দিন মমতা ব্যানার্জি আসবে ওই দিনই আমি হয় মেনশন করব, নাহলে 0 আওয়ার, মানে যাই হোক না কেন বলছি, আপনার এই কি থানা, কুলপি থানার কৃতকর্মর জবাব আমি মমতা ব্যানার্জির কাছ থেকে নেব, এটা মাথায় রাখবেন। আর যদি সেকশন অ্যাড হয়ে যায়, এখানকার কুলপির খবর আমি কুলপিতেই রাখবো। আর যদি মনে করে কুলপির খবর পশ্চিম বাংলার আইনসভার মধ্যে ঢুকানো দরকার আছে, থানার ওসিআইসি কে আছেন, যে বাবার কথা শুনে ঢুকিয়েছেন, সেই বাবাকে বলবেন, যদি বিধানসভায় সেই বাবা হাজির থাকে, যে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সামনে ম্যাউ ম্যাউ করে না, যেগুলো বলে মমতা ব্যানার্জি হাঁ হয়ে শোনে, জিজ্ঞাসা করবেন। যদি এমএলএ এর কথা শুনে সেকশন না দেয়, তাহলে জিজ্ঞাসা করবেন তাকে, ছাড়বো না আমি ভাই।
আর এমন ভাবেই বলবো যাতে গায়ে ভালো করে লাগে। কেমন ভাবে বুঝতে পারছেন? এমন ভাবে বলবো যেন মমতা ব্যানার্জি যখন অপমানিত হয় তার দপ্তরের অফিসারের জন্য। মানে কেন বলুন তো? মানে তবে আমি অশ্লীল কোনো ভাষা বলবো না, শালীনতা বজায় রেখে এমন বলবো যাতে মমতা ব্যানার্জির যেন প্রচন্ড ভাবে কথাটি গায়ে লাগে। যত কথাটি গায়ে লাগবে এই চালানার নেতাদের জন্য ওনাকে কথা শুনতে হবে। বুঝতে পারছেন? ক্ষোভটা কার উপরে পড়বে? যে এই অফিসার মনে করছে আমি সেকশন কমিয়ে দেব, তার উপরে পড়বে। এটা মাথায় রাখুন।